পল্লী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে পুঁজি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য কার্যক্রম গ্রহণ করে ১৯৯০ সাল থেকে কাজ করে যাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। পিকেএসএফের অন্যতম সাফল্য প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্য আনয়নের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনার কাঠামোতে আমূল পরিবর্তন এনে ঋণ কার্যক্রমকে যুগোপযোগী ও দরিদ্র বান্ধব করা। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহরাঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ বিশেষ অবদান রাখছে। বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের উদ্যোক্তাসুলভ প্রতিভা দেখাতে সক্ষম হয়েছে তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ ঋণ ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে, যেখানে ঋণের পরিমাণ প্রথাগত ঋণ থেকে অনেক গুণ বেশি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করে পিকেএসএফ। আর এই প্রচেষ্টায় সহযোগিতা করছে পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফের এমনই একটি সহযোগী সংস্থা সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি সাস। সাস ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, জীবনযাত্রার মানোন্নয়ন, মহিলা ও শিশু অধিকার আদায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বর্তমানে পিকেএসএফের অর্থায়নে পল্লী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে সাস। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এটা একটা সরকারি ফাউন্ডেশন, কিন্তু এর ব্যবস্থাপনা হচ্ছে সরকারি বেসরকারিভাবে যৌথ। এই যৌথ ব্যবস্থাপনায় এটি দীর্ঘদিন থেকে খুব সুন্দরভাবে যে কাজ করার কথা সেগুলি করে আসছে। কিন্তু প্রথমে কাজটি শুরু করা হয়েছিল শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে, কারণ ওই সময়ে চিন্তা ভাবনা ১৯৯০ সালের পরে চিন্তা ভাবনা ছিল যে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব। কিন্তু পরবর্তীতে অভিজ্ঞতার আলোকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন শুধু প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে চেষ্টা করেছে যাতে এটাকে বৈচিত্র্য আনা যায়। এর মধ্যে প্রথাগতটা থেকেছে, কিন্তু পাশাপাশি বৈচিত্র্যায়ন করা হয়েছে। অর্থাৎ প্রথাগত ক্ষুদ্র ঋণে অতি দরিদ্র যারা, তারা ঋণ পেত না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অতি দরিদ্রদের জন্য একটি বড় আকারের কর্মসূচি গ্রহণ করে। এছাড়া আরেকটি ছিল প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে আদায় করা হয়। সেজন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন লক্ষ্য করল যে এই জায়গায় অনেক অসুবিধা হয় যারা ঋণ নেন তাদের। কাজেই মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ যেগুলি ১ মাস, ২ মাস, ৬ মাস পরে, যেমন কৃষি ঋণগুলোতে ফসল উঠার পরে তারা সেটা পরিশোধ করেন। এই বৈচিত্র্যায়ন আসলো ৯০-এর দশকের শেষের দিক থেকে। এই ২০০০-এর পরে ২০০৫, ৬, ৭ ইত্যাদিতে। কিন্তু লক্ষ্য করা গেল যেটা, যে তারপরেও এটা ক্ষুদ্র ঋণের উপর মোটামুটি নির্ভরশীল থেকে গেল। কাজেই মানুষের যে অন্যান্য চাহিদা রয়েছে, দারিদ্র যে বহুমাত্রিক, সেই বিষয়টি এর মধ্যে আসে নাই। তো এই ধারণার বশবর্তী হয়ে আমরা এখানে চিন্তা করলাম যে একজন মানুষকে যদি টেকসই দারিদ্র বিমোচনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে তার বহুমাত্রিকতাকে ধারণ করতে হবে। দেখা গেল যে অনেকগুলি গবেষণায় যে মাত্র ১০% যারা দরিদ্র ক্ষুদ্র ঋণ নেন তাদের দারিদ্র সীমার উপরে উঠতে পেরেছে, ১০%-র বেশি নয়। কোনোটাতে ৭%, কোনোটাতে ৯%, কোনোটাতে ১০%-র বেশি কোনো গবেষণায় দেখা যায়নি যে দরিদ্র ক্ষুদ্র ঋণ গ্রহীতা দারিদ্র সীমার উপরে উঠতে পেরেছে। তো সেজন্য আমরা একটা বহুমাত্রিক দারিদ্র নিরসনের সমন্বিত প্রক্রিয়া গ্রহণ করি, এবং সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য অত্যন্ত মূল বিষয়, পুষ্টি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আমরা যে পরিবারগুলো তাদের কি আছে কি নাই সেগুলি আমরা প্রথম জরিপ করে নির্ধারণ করি, এবং তাদের সঙ্গে আলোচনা করে কার কি প্রয়োজন সেইভাবে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াই। অর্থাৎ কাউকে হয়তো শুধু উপদেশ দিলেই হয়, কাউকে হয়তো ঋণ দিতে হয় কিছু, কাউকে হয়তো অন্যান্যভাবে সহায়তা করতে হয়, প্রযুক্তি কোথায় পাওয়া যায় সেই তথ্য দিতে হয় ইত্যাদি। তো সেইভাবে এখন এই যে সমন্বিত কার্যক্রম ৪৩টা ইউনিয়নে পরিচালিত হচ্ছে,
এবং আমরা সম্প্রতি আরও 100টি ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম সম্প্রসারিত করেছি। কারণ মানুষের যদি দক্ষতা না বাড়ে, মানুষের যদি স্বাস্থ্য ভালো না থাকে, মানুষের যদি চিন্তার বিকাশ না ঘটে, তাহলে তারা এগিয়ে যেতে পারে না। এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখন মানুষকে কেন্দ্র করে কাজ করছে, মানুষ যাতে তার মানবাধিকারগুলো পায় এবং মানুষ যাতে তাদের মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, সেইটি হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। কাজেই ওই আঙ্গিকে যা যা করণীয় সেই কার্যক্রমগুলো আমরা এই 43টা ইউনিয়নে এবং সম্প্রতি আরও 100টি ইউনিয়নে চালিয়ে যাচ্ছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী, আমরা যে মূল্যায়ন করেছি সেই মূল্যায়নে এই কাজটি খুব সুচারুভাবে চলছে বলে দেখা যাচ্ছে, কিন্তু সেটা আমাদের নিজেদের মূল্যায়ন। এখন আমরা বাইরের মূল্যায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি, দেখা যাক। আমরা আশা করছি যে বাইরের মূল্যায়নেও আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম একটা সফল কার্যক্রম হিসাবে চিহ্নিত হবে। ঢাকার খুব কাছে সাভারের ভাকুরতা ইউনিয়নের হিন্দু ভাকুরতা গ্রামে যুগ যুগ ধরে চলে গহনা তৈরির কাজ। এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে পুরুষ, মহিলা ও তাদের সন্তানরা এই মূল্যবান ধাতু, সোনা, রূপা দিয়ে গহনা তৈরি করে থাকেন। গ্রামটিতে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুরা মিলে গহনা তৈরি করেন। এই গ্রামের এমনই একটি পরিবার, শম্পা রানী ও তার স্বামী সুশীলের সাফল্যের গল্প শোনাব। মাত্র 14 বছর বয়সে স্বামীর সংসারে সে অথই সাগরে পড়েন শম্পা রানী। জীবন নামে রেলগাড়িটি হাসি খুশি আনন্দের পরিবর্তে হয়ে ওঠে যন্ত্রণায় পরিপূর্ণ। কি করবেন ভেবে পান না শম্পা আর সুশীল। স্বামীর কৃষিকাজ আর গরু পালনে সংসার আর ঠিকমতো চলছিল না, তাই দুজনের পরামর্শে আরও টাকা আয় করার উদ্দেশ্যে সুশীল চকবাজারে গহনার দোকানের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। প্রতিদিন এলাকা থেকে চকবাজারে যেয়ে গহনার দোকানে কাজ করে খুব বেশি আয় করতে পারেন না সুশীল। এরই মধ্যে খোঁজ পান তাদেরই গ্রামে বিভিন্ন কারিগর দিয়ে সোনারূপার গহনা তৈরি করিয়ে থাকেন। সুশীল বাড়ি এসে স্ত্রীর সাথে পরামর্শ করেন আর গহনার দোকানে কাজ করবেন না, নিজেরাই কাজ এনে গহনা তৈরি করে দেবেন। এই কথায় তার স্ত্রী সম্মতি দিলে দুজনে মিলেমিশে শুরু করেন গহনা তৈরির কাজ। শুরুতেই রূপার গহনা তৈরির জন্য বিভিন্ন ডাইস ও যন্ত্রাংশ ক্রয়ের জন্য টাকার প্রয়োজন পড়ে। শম্পা রানী খোঁজ পান সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি সাস পিকেএসএফ এর সহায়তায় এই অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে ও উদ্যোক্তা তৈরিতে ঋণ দিচ্ছে। আমার নাম হলো সুশীল চন্দ্র দাস, এলাকা হিন্দু বাগুতা, সাভার ঢাকা, থানা সাভার। আমি প্রথম তাঁতিবাজার সোনার কাজ কারিগরি করতাম। হঠাৎ করে সোনার দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে আমি ওই কাজ আর করি রেখে পরে বাগুতে আসলাম। এলাকায় এসে পড়লাম, এলাকায় আসা পরে এই শ্বাস সমিতি অফিস থেকে কিস্তি আইনা প্রথমে কম 10,000 20,000 থেকে আস্তে আস্তে এই ব্যবসা করে মোটামুটি চাঁদনি চকে মাল আমরা সেল দিই। অর্ডার আনি চাঁদনি চকেতে, মানে মোটামুটি খুব ভালো ব্যবসা করতেছি চাঁদনি চকে। এখন আমার বর্তমানে এই সমিতি থেকে 1.5 লাখ টাকা লোন নেওয়া আছে। আমি এখন খুব মাল 7-8 জন কর্মচারী আমরা খাটতেছি, 8 জন কর্মচারী। এলাকায়ও মাল মোটামুটি সেল হইতেছে, কাজ করে বেরোচ্ছে লোকজন দেয়। মানে এই সমিতির দ্বারা মোটামুটি আমার ব্যবসা বাণিজ্য একটু ভালো আছে। এই কাজগুলো আমি চাঁদনি চক জেলা থেকে অর্ডার আনি। অর্ডার আনার পর এই কাজগুলো এখান থেকে মহিলাদের যায়, ঘরে কারিগররা কাজ করে। কাজ করার পরে একজনের মহিলারা প্রতিদিন 100-150-200 টাকা কাজ করে। আমাদের যে ঘরে কারিগর আছে তারাও প্রতিদিন 200-300 টাকার কাজ করতে পারে। কাজ করার পরে এখান থেকে মাল গেল, আবার অর্ডার আনার পরে এদের কাজ করিয়ে এতে কাজ করার পরে তারপরে এগুলো চাঁদনি চকে পাঠানো হয়। চাঁদনি চকে পাঠানোর পরে তারাই কালার কুলার করে তারা কাস্টমারে মাল সেল দেয়। শম্পা রানী ঋণ নিয়ে শুরু করেন রূপার গহনা তৈরির কাজ। স্বামী স্ত্রী দিনরাত পরিশ্রম করতে থাকেন। শম্পা রানী বাড়িতে গহনার কাজ শুরু করেন আর সুশীল কারখানায় নিমগ্ন থাকেন গহনা তৈরিতে।
নিজেদের প্রচেষ্টায় গহনা তৈরির ব্যবসা জমে ওঠে। সুশীল নতুন লোক নিয়োগ করেন কারখানায়। কাজের চাহিদা বাড়তে থাকায় কারখানা বড় করেন। হাজব্যান্ডের নাম সুশীল। আমার বিয়ে হয়েছে 2002 সালে। বাচ্চা 3 জন, 2 মেয়ে 1 ছেলে। আর আগে স্বর্ণের কাজ করতো, স্বর্ণের কাজে হয় না দেখে এখন রূপার ব্যবসা করে। রূপার ছেট নামায়, ঢাকা দেয়, জুয়েলারিতে তারা মাল দেয়, আমরা ওটা বানিয়ে দিই। আমি এই চেনের ব্যবসা, চেন গাতি আমি গাতি, আবার আমাদের দেশের অনেকেই গাতে, অনেক মানুষ এইগুলা গাতার পরে এগুলা টাকা পয়সা তাদের অনেক আয় হয়। আমারও হচ্ছে, আমার হাজব্যান্ডও কাজ করে, আমিও এই কাজ করি। আমারও আয় হইতেছে, আমার হাজব্যান্ডেরও আয় হইতেছে। সংসার নিয়ে আমরা ভালোই আছি, নতুন ঘর দিচ্ছি। এভাবেই কয়েক বছরের মধ্যে সফলতা ধরা দেয় শম্পার জীবনে। কারখানার সাথে সাথে থাকার জন্য বাড়িতে করেছেন পাকা বাড়ি। এখন আর কষ্টের যাতা করে পিষ্ট হতে হয় না শম্পারানী ও তার পরিবারের। শুধু শম্পা বা সুশীলই নয়, এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গহনা তৈরি করে থাকেন। আমার নাম হচ্ছে সাবিত্রী রানী দাস। আমার যে শ্বশুর আছে, শ্বশুরের বাপও এই রূপার কাজ করছে, আমার স্বামীও করছে। আবার মনে করেন আমাকে পোলাপানও করে, আমরাও করি, আমাকে বজিরাও করে। আমরা সবাই এই কাজ করি, আমরা এই কাজ করে এই সংসার চালাই, আমরা এই কাজ করে এই উপার্জনা করি। এই কাজ করে মেয়ে বিয়া দিছি, নাতিন বিয়া দিছি, নাতি বিয়া করামু, ঘর দুয়ার দিছি, একটা গরু পালি, গরুর দুধ হয় 5 কেজি 6 কেজি করে, বিকাল হয় 2 কেজি আড়াই কেজি করে বিক্রি করি। কিছু নিজেরা খাই, বিকালে বিক্রি করে দিই। সবাই করি আমরা, সবাই গ্রামের সবাই, আমাকে পাড়ার আর মনে করেন একেবারে সবাই ওদিক ওদিক আর তো আমরা করি। আমাদের যে কজন বাড়ি আছে, আমরা 6-7টা বাড়ি আছে, আমরা সবাই করি, সবাই করে, সবাই করে। মনে করেন আমি যদি করি 400, একজনে করে 300, একজনে করে 200, একজন করে 250, সবাই তো সমান না। আমি একটু সংসারের কাজ কম করি, আমি এর মধ্যে একটু বেশি কাজ করি, একটু পয়সা বেশি পাই। ওই যে পোলার ভরা আছে, তারা 2 বেলা রান্না বাড়া করে, সংসার গুছায়, কাপড় চোপড় ধোয়, পোলাপান নিয়ে স্কুলে যায়, পোলাপানে খাওয়া দাওয়া করার নাকি তারা কিছু কাম করে, তারা 200 টাকার কাজ করে বা 150 টাকার করে, সবাই তো সমান। প্রজন্ম থেকে প্রজন্ম গহনা তৈরির কাজ এই গ্রামের মানুষকে স্বাবলম্বী করেনি, দিয়েছে আর্থিক সচ্ছলতা ও সুন্দর জীবনযাপন করার ব্যবস্থা। সুপ্রাচীন কাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সুস্বাদু খাবার হিসেবে মাশরুম একটি জনপ্রিয় নাম। একই সাথে ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় মাশরুমের চাহিদা দিন দিন বাড়ছে। আমাদের দেশে খুব বেশি দিন না হলেও বর্তমানে মাশরুম বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সরকার, বিভিন্ন সংস্থা এবং মিডিয়া মাশরুম চাষ ও বিপণনের জন্য বিভিন্ন সচেতনতামূলক প্রচার করার কারণে মাশরুমের চাষ ও খাওয়ার প্রতি আগ্রহ বাড়ছে জনগণের। অল্প পুঁজি, অল্প জায়গায়, সহজ ও পরিবেশ বান্ধব হওয়ায় অন্য কাজের সাথে সাথে অনেকেই মাশরুম চাষ করে থাকেন। বিশেষ করে মহিলারা এই চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। মাশরুম চাষ করে অনেকেরই সফলতা আসলেও আজ এমনই এক সফল উদ্যোক্তার গল্প শোনাবো, যিনি মাশরুম চাষ করে আজ স্বাবলম্বী। 95 সালে আমি প্রথম মশলার ব্যবসা করছি। সেখানে কিন্তু আমার মশলার ব্যবসা আমি সাকসেস হয়নি। তারপরে আবার করলাম মুরগি খামার করলাম, সেখানেও হয়নি। তারপরে আবার মাছের প্রজেক্ট করলাম, সেখানে আমার লস হলো। আবার একটা ট্যাক্সি ক্যাব গাড়ি নিলাম, সেখানেও লস হলো। তারপরে যখন আমি 2005-এ আমি এখানে আমার সাভারে মাশরুম সেন্টার, জাতীয় মাশরুম সেন্টার থেকে আমার হাজব্যান্ড এই নেয় আপনার উদ্যোক্তা ট্রেনিং নেয়। তখন আমি বাহির থেকে কিছু স্পুন কিনে নিই। স্পুন কিনে নিয়ে আমি চাষ করি। চাষ করার পরে তখন দেখলাম যে খুব সুন্দর মাশরুম ফুটছে। তখন কিন্তু মাশরুম আমাদের দেশে চলে না, একবারে খুবই কম চলে এবং কি মাশরুম কেউ জানেও না।
আমার কাছে যখন সুন্দর লাগলো ফুলটা দেখতে, তখন যে আমি নিজে চিন্তা করলাম যে আমি এটা ভালো করে করব। তখন আর ভালো বীজ পাইতেছি না। মাশরুম অফিস থেকেও আমাকে সেরকম মানে বীজ সহযোগিতা করতেছে না ওনারা। পরে আমি আবার আমার হাজব্যান্ড যখন আবার 6 সালে উদ্যোক্তা ট্রেনিংয়ে আসলো বীজ তৈরির, তখন আমি ওনার সাথে এখানে আসি জয়পাড়া মাশরুম পল্লীতে একটা জায়গা ভাড়া নিয়ে আর কি। জায়গা ভাড়া নিয়ে যখন বীজ উৎপাদন শুরু করছে উনি, তখন আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। আমি ওইখানে ওনার সাথে আর কি একসাথে যুক্ত হলাম, হয়ে আমি নিজে সব বীজ তৈরি করতেছি। বীজ তৈরি করতে করতে আমার কাছে খুব ভালো দেখলাম যে এটা আমার খুব লাভবান হতেছে। এই শ্বাস এনজিও ওনারা আমাকে এখানে কিছু সহযোগিতা করলো, একে 4 বার সহযোগিতা করলো। সহযোগিতা করার পরে কিন্তু আমার এই ব্যবসাটা আমার কাছে আরও ভালো লাগলো। এখন আমি এই ব্যবসাটা দেখলাম যে আমার সবচেয়ে ভালো চলতেছে। আমি প্রতি মাসে নিম্নে আমি 40,000 টাকা ইনকাম করতে পারতেছি। যখন আমাদের মার্কেট চলতো না, 100 গ্রাম 200 গ্রাম মাশরুম বিক্রি করতে কিন্তু খুব কষ্ট হতো। আর এখন আমি যদি 10 কেজি 20 কেজি উৎপাদন করি, তবু কিন্তু সেল দিতে কোনো অসুবিধা হয় না, কারণ মাশরুম বাংলাদেশে এখন সবাই চেনে কম বেশি। আর মাশরুম তো খুব সুস্বাদু খাবার, এবং কি এটা ভেজাল মুক্ত বা বিষ মুক্ত, এটা ঔষধি গুণ। মাশরুমের চাষের সাথে সাথে বিপণনের ব্যবস্থা করতে যোগাযোগ করেন ঢাকার বিভিন্ন জায়গায়। ঢাকার গুলশান, বনানী, নিউ মার্কেট সহ বিভিন্ন সুপার শপে কথা বলেন রাশিদা। অনেকেই আগ্রহ দেখালেও মাশরুম খুব একটা বিক্রি হতো না, এতে ভেঙে পড়েন না রাশিদা। সাধারণ মানুষের মধ্যে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন আসার সাথে মাশরুমের চাহিদা বেড়ে যায়। এখন আর উৎপাদিত মাশরুম নিয়ে চিন্তা করতে হয় না রাশিদার, কারণ তার উৎপাদিত মাশরুম বিভিন্ন সুপার শপ নিয়ে যাচ্ছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আপনার কিন্তু ভুসি থেকে স্পন তৈরি করা হয়। এই স্পনের ফসলও ভালো আসে এবং কি এটা সবাই করতে পারে, তখন কিন্তু কেউ লস খায় না। আর যখন আপনার জুন জুলাই থেকে শুরু হয়, তখন আপনার ভুসির স্পনে পূর্ণাঙ্গ লস হয়, তখন ভুসির স্পনটা নষ্ট হয়ে যায়। তার পরিবর্তে আমি পেপারটা বের করলাম। পেপার স্পুন আপনার আগস্ট মাস পর্যন্ত ভালো হয় এবং কি ফসলও ভালো হয়। মূলত আমি 4000 স্পুন তৈরি করি। ওইটাতে আমি নিজের একটা টার্গেট আছে যে আমি 2000 স্পুন বাহিরে সেল দিই আর 2000 নিজে চাষ করি। আমাদের এখানে যখন একটা লোক মাশরুম চাষ করে, সে প্রতি মাসে আপনার যদি স্পুন চাষ করে, তাহলে 10,000 টাকা দিয়ে 10,000 টাকায় কিন্তু সে লাভ হয় প্রতি মাসে। আপনার চালানটা রাখি আর কি। আর যদি স্পুন তৈরিতে যায়, তাহলে কিন্তু সে 10,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকায় মাসে লাভবান হওয়ায় এটা একেবারে খুব সহজ ব্যাপার। তার কাজের ধারাবাহিকতা দেখে পিকেএসএফ এর সহযোগী সংস্থা সাস ঋণ দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে। বর্তমানে রাশিদা বেগম মাসে প্রায় 40,000 টাকার মতো আয় করেন মাশরুম চাষ করে। তার এই সফলতায় আমরাও আশাবাদী যেন রাশিদার মতো আরো অনেক উদ্যোগী মানুষ মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে পারে। একজন মানুষকে যদি টেকসই দারিদ্র্য বিমোচনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে তার বহুমাত্রিকতাকে ধারণ করতে হবে। তো সেজন্য আমরা একটা বহুমাত্রিক দারিদ্র্য নিরসনের সমন্বিত প্রক্রিয়া গ্রহণ করি, এবং সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য অত্যন্ত মূল বিষয়, পুষ্টি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আমরা যে পরিবারগুলো তাদের কি আছে কি নাই সেগুলি আমরা প্রথম জরিপ করে নির্ধারণ করি, এবং তাদের সঙ্গে আলোচনা করে কার কি প্রয়োজন সেইভাবে আমরা তাদের পাশে দাঁড়াই। সমন্বিত কার্যক্রম 43টা ইউনিয়নে পরিচালিত হচ্ছে, এবং আমরা সম্প্রতি আরও 100টি ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম সম্প্রসারিত করেছি। কারণ মানুষের যদি দক্ষতা না বাড়ে, মানুষের যদি স্বাস্থ্য ভালো না থাকে, মানুষের যদি চিন্তার বিকাশ না ঘটে, তাহলে তারা এগিয়ে যেতে পারে না। এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখন মানুষকে কেন্দ্র করে কাজ করছে, মানুষ যাতে তার মানবাধিকারগুলো পায় এবং মানুষ যাতে তাদের মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, সেইটি হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এই জনগোষ্ঠীকে বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে।
তাদের এই প্রয়াসে সারা দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখেছেন। একটি ছোট আকারের প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে গুণগত মানসম্পন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে পিকেএসএফ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানব সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে, যাতে তারা দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে টেকসইভাবে এগিয়ে যেতে পারে। পিকেএসএফের এই প্রয়াস বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।